বর্ষাকালীন রণনৈতিক আক্রমণে সরবরাহ পার্টির রাষ্ট্রীয় বাহিনী সংঘর্ষের বিবরণ। শুভচনী ক্যাম্পের পুলিশের সাথে সংঘর্ষ, প্রথমার্ধ 1973। ডহরি সামুরবাড়ির লড়াই, লৌহজং মুন্সিগঞ্জে অগাস্ট 1973। 80 জন রক্ষী পুলিশের সাথে দিবালোকে যুদ্ধ, সরকারি বাহিনীর পরাজয়, পলায়ন, রক্ষীদের ঘেরাও, বেরিয়ে আসা সফলতা। এখানে এখানে নওপাড়া গ্রামের জনগণাতে রক্ষী বাহিনীর সদস্য লৌহজং মুন্সিগঞ্জে তারা অ্যাটাক করে একজন রক্ষী লিডার সহ 4 জন রক্ষী নিহত ও 4টি স্টেনগান দখল। এরকম আপনাকে আমি পুরো চার্ট দিয়ে দিয়ে বলতে পারবো যে শিয়া শিকদার কোথায় কাকে খুন করেছে, কিভাবে করেছে, এন্ড এভরিথিং। আমি আপনাকে বলেছি যে তার জীবনটাই ছিল শ্রেণী শত্রু খতমের। অর্থাৎ ধরেন গ্রামে একজন মানুষের 10 বিঘা জমি আছে, তাকে টার্গেট করলো, তাকে চিঠি দিল, চাঁদা দিতে বললো, দিল না, তাকে বলল যে শ্রেণী শত্রু। শ্রেণী শত্রুটা কি? এই সর্বহারা বা প্রলেতারিয়েত, এই প্রলেতারিয়েতদের মধ্যে যে মানুষগুলো জোরদার হয়ে যারা শোষণ করে, শাসন করে, জমির হিস্সা দেয় না, অবৈধভাবে অর্থ উপার্জন করেছে, এদেরকে তারা শ্রেণীশত্রু বলে, মজুদদার, এদেরকে তারা শ্রেণীশত্রু জ্ঞান করে তাদেরকে খুন করত। যেগুলো নেপথ্যে দেখা গেছে যে বেশিরভাগই চাঁদা চাইতো, চাঁদা দিত না, খুন করে ফেলতো। কিংবা তার জমি, এটা তার জমি দখল করবে, জমি দখল, এটা তো শুধু শিয়াশিকদার এককভাবে না, তবে শিয়াশিকদারের পার্টির লোকজন এই অ্যাবিউজটা করতো, তারা এটা করেছে। তো একটু এই জায়গাটা একটু শোনেন, তাহলে আপনি বুঝবেন। শিয়া শিকদারের সাথে মতিনের বৈঠক দুপুর 12টা করায়। দুপুর 12টা হতে 1টার মধ্যে আতিক ও বাচ্চুর প্রোগ্রাম ধরার জন্য মতিন শেল্টার হতে বেরিয়ে যান। হাতে খুব কম সময় থাকার কারণে মতিন আকবরকে নিয়ে দ্রুত একটি বেবি ট্যাক্সিতে উঠেন। ঠিক আছে, মতিনের সাথে আকবর উঠে এসেছিলেন মতিনকে কিছু গুরুত্বপূর্ণ কাগজ দেবার জন্য। কাগজগুলো ছিল শিয়া শিকদার যে শেল্টারে থাকতেন সেই শেল্টারটি যদিও খুব কাছে ছিল, তবু ঘুরে যাওয়ার নিয়ম বিধির কারণে আকবর মতিনের সঙ্গে একই গাড়িতে উঠেছিলেন। আকবর দেওয়ানহাটের মোড়ে নেমে শেল্টারে চলে যান। মতিনের প্রথম প্রোগ্রামটি ছিল রেয়াজউদ্দিন মার্কেটে আতিকের সাথে কুষ্টিয়া অঞ্চলের কিছু কাগজপত্র বুঝে নিতে, কিন্তু মতিন এসে আতিককে পাননি। মতিনের দ্বিতীয় প্রোগ্রামটি ছিল চট্টগ্রাম রেল স্টেশনের বাচ্চুর সাথে সদ্য দায়িত্বধীন মতিনের ময়মনসিংহ যাওয়ার জন্য। দ্বিতীয় প্রোগ্রামে মতিন বাচ্চুকে পান, বাচ্চু তার ময়মনসিংহে যাওয়ার ব্যবস্থা আগেই করে রেখেছিলেন। বাচ্চুর কাছ থেকে ট্রেনের সময় 3:30টায় জেনে রেডি হয়ে আসার জন্য পুনর্বার ইকরামের শেল্টারে ফেরেন মতিন এসে ইকরামকে শেল্টারে দেখেন। কিছুক্ষণ পর কাগজপত্র সহ আকবরও শেল্টারে আসেন। শিয়া শিকদার ও আকবর মিলে মতিনের ব্যাগপত্র গোছাতে থাকেন। মতিন ও ইকরাম খেতে বসেন। মতিনের ব্যাগ গোছানো শেষ কাজ করে শিয়া শিকদার মতিনকে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য ইকরামকে নির্দেশ দিয়ে এবং মতিনকে বিদায় সম্ভাষণ জানিয়ে আকবর সমেত বেরিয়ে যান। তাদের গন্তব্যস্থল ছিল তাদের শেল্টার, যেখানে তারা দুপুরের খাবার খাবেন। তারা বেরিয়ে যাওয়ার অল্প কিছুক্ষণ পর মতিন ও ইকরাম স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যান। স্টেশনে পৌঁছার সাথে সাথে মতিনের ব্যাগে ইকরামের হাত থেকে বাচ্চুর নিকট হস্তান্তরিত হয়। বাচ্চু এবং মতিন ট্রেনে ওঠেন, ট্রেনের সাথে সাথেই ছাড়ে। ইকরাম প্ল্যাটফর্ম থেকে হাত নেড়ে বিদায় সম্ভাষণ জানান। ইকরামের শেল্টার থেকে বেরিয়ে আকবর সহ শিয়া শিকদার তার নিজের শেল্টারে ঘুরপথে পৌঁছার জন্য একটি বেবি ট্যাক্সি যোগে ওঠেন। নিয়মবিধি অনুযায়ী শেল্টারে যাওয়ার রুট ছিল নিউ মার্কেট দেওয়ানহাটের ঘোর হয়ে নির্ধারিত শেল্টার। ওই দিন শিয়া শিকদার পরিধানে ছিল ঘিয়ে রঙের প্যান্ট ও ট্যাটনের সাদা ফুল হাতা শার্ট, চোখে চশমা এবং হাতে ব্রিফকেস। তারা যখন বেবি ট্যাক্সিতে উঠছেন ঠিক সে সময় একজন অপরিচিত ব্যক্তি তাদের কাছে লিফট চায়। শিয়া শিকদার তার গন্তব্যস্থল জানতে চান, তখন অপরিচিত লোকটি বলে যে সে সামনেই নেমে যাবে। শিয়া শিকদার তাকে অন্য ট্যাক্সি দেখার কথা বলে লোকটি অনুনয়ের সাথে তার স্ত্রীর গুরুতর অবস্থার কথা বলে এবং তাকে নিয়ে যেতে অনুরোধ করে। অগত্যা নিরুপায় লোকটি শিয়া শিকদার তাদের ট্যাক্সিতে তোলেন। পরবর্তী সময় জানা যায় যে একটি বিশেষ সংবাদের ভিত্তিতে সেদিন চট্টগ্রাম শহরে শত শত গোয়েন্দা মোতায়েন ছিল। আপনি এই বিশেষ সংবাদের কথাই রবিনের কথা উল্লেখ করছিলেন। বেবি ট্যাক্সি যখন নিউ মার্কেটের কাছে আসে তখনই সেই অবাঞ্ছিত যাত্রী ড্রাইভারকে ধমক দিয়ে থামতে বলে। এই পর্যায়ে ওই ব্যক্তির সাথে শিয়াশিকদার কথা কাটাকাটি শুরু হলে অনাহত ব্যক্তিটি তড়িৎ লাফ দিয়ে বেবি ট্যাক্সির সামনে গিয়ে পিস্তল উঁচিয়ে ড্রাইভারকে থামাতে বলে। ভয় ড্রাইভার ট্যাক্সি থামিয়ে দেয়। সাথে সাথে নিউ মার্কেটের চারপাশে সাদা পোশাকে অপেক্ষমান পুলিশ চেনগান উঁচিয়ে ট্যাক্সি ঘিরে ফেলে। এই হলো গিয়া ঘটনা। শিয়াশিকদারকে বঙ্গভবনে গণভবনে নিয়ে আসছে, বঙ্গবন্ধুর বাসায় নিয়ে আসছে, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। লজিক অ্যাপ্লাই করেন। বঙ্গবন্ধুর সঙ্গে নাকি সে খুব দাম্ভিকতার সাথে কথা বলেছিল, যেই কারণে বঙ্গবন্ধু ক্ষুব্ধ হয়ে সরাসরি তাকে নির্দেশ দিয়েছিল তাকে খুন করে ফেলো। মানে এই যে
গল্পগুলো শুনি আমরা, এটা নিয়ে বলুন। এই গল্পগুলো কেন শুনেন জানেন? আমি আপনাকে হালের একটা গল্প বলি। হুম, বজলুল হুদা বঙ্গবন্ধুর খুনি, তার ফাঁসি হয়েছে। এই 5ই আগস্টের পরপরই বলা হলো যে তার ফাঁসির পরপর বঙ্গবন্ধু কন্যা নিজে এসে তাকে জবাই করেছে। জবাই করেছে। শুনেছেন তো আপনি, না? হ্যাঁ, মানে এটা জামাত শিবিরের খুব আহ, পছন্দের গল্প আর কি, এটা প্রিয় এটা গল্প। এটা তো শুনেছেন। আচ্ছা, হুম, তো আলটিমেটলি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার। কল আচ্ছা, এসেছে বোধহয়, সাউন্ড আলটিমেটলি আসছে। ঘটনা হ্যাঁ। হুম, আলটিমেটলি ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে এমন যে এই ধরনের সিচুয়েশন গুলোতে, এই অপরাধীগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এদের যারা এদের যারা সঙ্গী সাথী যারা আছে বা যারা এদের অ্যাপোলজিস্ট, বঙ্গবন্ধুর খুনিদের একটা অ্যাপোলজিস্ট আছে বাংলাদেশে বড় অংশ, গুজবটা ওরা ছড়ায়। একদম, আমি আমি তো উকিল মানুষ, আমি লজিক অ্যাপ্লাই করতে পছন্দ করি। কেন আমি নিজেকে, এটা আমার প্রফেশনাল পরিচয়টা কেন দেই? কারণ আমি আমার জীবনকে দেখি একটা লজিক দিই। একটা লোক, যে লোকটা একেবারে, আমি যদি 1967 সাল নাও দেই, 72 সালের পর থেকে 75 পর্যন্ত, 72, 73, 74, 3টা বছর হুম, সে টানা মানুষকে খুন করলো। ধানের গুদামে আগুন লাগালো, পাটের গুদামে আগুন লাগালো, বাড়ি ঘরে ডাকাতি করলো, সংসদ সদস্যদেরকে খুন করলো, মেম্বারদেরকে খুন করলো, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করলো। হুম, তাকে বঙ্গবন্ধুর সামনে নিয়ে আসবে কনফেশনের জন্য বা বলার জন্য। আচ্ছা, নিয়ে আসলো। হোয়াট ওয়াজ দ্য আইডিয়া? বঙ্গবন্ধুকে সেটাকে বলেছে, আপনি একজনকে তুমি করে কেন বলবেন, আপনি করে বলেন, আপনি বসে আছেন কেন? এই যে এই যে হোল কাল্পনিক, এই কাল্পনিকটা কেন জানেন? হুম, এই শের শিকদার যে একটা আসলে একটা তেলা পোকার মতো তাকে ধরা হয়েছে হুম, এবং তাকে তেলা পোকার মতো তার মৃত্যু হয়েছে, এইটা তার সঙ্গী সাথীরা মেনে নিতে পারেনি। হুম, যেমন আহ, আপনার কি নাম জানো এর নাম? ওসমান হাদি না কি জানো? শরীফ হাদি। হুম, শরীফ, হুম, ওসমান হাদি, এর স্যাঙ্গাতরা এর মৃত্যুকে মেনে নিতে পারেনি। হুম, তাকে যে গুলি করে একেবারে থেতলে দেওয়া হয়েছে, হুম, এইটা তারা মেনে নিতে পারেনি। তারা তাকে আপনার অত্যন্ত আপনার মূল্যবান করে তুলতে চায়। ওই মূল্যবান করে তুলতে চাওয়ার সময় তখন সে বলে যে মৃত্যুর শেষ মুহূর্তেও সে বাংলাদেশের কথা বলতে বলতে মারা গেছে। ওই সময়ে আল্লাহ গো, মা গো, গেলাম গো, এইটা হুম, ছাড়া কিছু বলারই কথা না। আপনাকে আমি একটা হুম, রাজাকারের গল্প বলি এই জায়গাতে। রাজাকার সাজ্জাদ হোসেন, ঢাকা ইউনিভার্সিটি ইংরেজির টিচার। হুম, মুক্তিযোদ্ধারা তাকে ব্যাপক পিটানি দেয় 72 সালে। হুম, তাকে পিটায়া তাকে বাহাদুর শাহ পার্কের সামনে তাকে ফেলে চলে যায়। হুম, তো 71-এর স্মৃতি গ্রন্থে সে লিখছে যে কিছু সন্ত্রাসী আমাকে পিটিয়ে বাহাদুর শাহ পার্কে ফেলে গেল। আমার চোখ খোলার পরেই আমার প্রথমেই মনে এলো বাইতুল মোকাররম মসজিদটা কোন দিকে। কোথায় শালার বাহাদুর শাহ পার্ক? ও প্রথমে ওইখান থেকে এরকম একটা পিটানির পরে ওর প্রথম ওর খোঁজা উচিত ছিল ডিসপেন্সারি, হোয়ার ইজ ডক্টর। কিন্তু কেন সেটা কিন্তু লিখে? ডিসপেন্সারি তো পাবলিক খাবে না।